আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে আমি বাংলাদেশের সামরিক ক্ষেত্র সম্পর্কে এমন কিছু ইনফরমেশন আপনাদের দিতে চলেছি, যেইটা শোনার পর আপনার মাথা ঘুরে যাবে এবং আপনি বাংলাদেশ সম্পর্কে আরেকবার ভাবতে বাধ্য হবেন। এমনকি আপনি আরো জেনে অবাক হবেন বাংলাদেশ আর উত্তর কোরিয়ার সামরিক ক্ষেত্রের অবস্থান যে আহামরি তফাৎ সেটাও না। এই সকল বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। এগুলো সহ এই ভিডিওতে আরো কি কি দেখতে পারবেন সেটা আগে জানার চেষ্টা করি। এই ভিডিওতে যা যা থাকছে: নাম্বার 1, বর্তমান বাংলাদেশের সামরিক অবস্থানে পৃথিবীতে কততমতে আছে। নাম্বার 2, ভাঙাচোরা অস্ত্র নিয়েও বাংলাদেশের অবস্থান কেন এত উপরের দিকে আছে। নাম্বার 3, সামরিক ক্ষেত্রের অবস্থানগুলো কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়। নাম্বার 4, স্বাধীনতার পর বাংলাদেশ কি কি অস্ত্রশস্ত্র জোগাড় করতে পেরেছে। নাম্বার 5, বাংলাদেশের কি কি ভুল আছে আর বাংলাদেশের কোন কোন দিকে এগিয়ে যাওয়া উচিত। নাম্বার 6, উত্তর কোরিয়ার বর্তমান অবস্থান কত এবং এর পিছনে কারণ কি। নাম্বার 7, বাংলাদেশের সাথে পার্শ্ববর্তী দেশগুলোর যুদ্ধ লাগার সম্ভাবনা কতটুকু। তো বেশি কথা না বলে আমরা মেইন ভিডিওতে চলে যাই। আপনি জেনে অবাক হতে পারেন, এমনকি আপনার মাথা নষ্ট হয়ে যেতে পারে এইটা শুনে যে পুরো পৃথিবীতে বাংলাদেশের সামরিক ক্ষেত্রের অবস্থান 37তমতে, যেখানে পারমাণবিক অস্ত্রশস্ত্র নিয়েও উত্তর কোরিয়ার অবস্থান 34, মানে বাংলাদেশ থেকে মাত্র 3 ধাপ এগিয়ে আছে উত্তর কোরিয়া। এবার আপনার মাথায় একটা প্রশ্ন আসতেই পারে যে ভাঙাচোরা অস্ত্র নিয়ে বাংলাদেশ কেন এত উপরের দিকে আছে। আসুন বোঝার চেষ্টা করি সামরিক ক্ষেত্র কিসের উপর নির্ভর করে। 50টিরও বেশি বিষয়ের উপর নির্ভর করে একটা দেশের সামরিক ক্ষেত্রের অবস্থান। তবে তার মধ্য থেকে আমরা সবচেয়ে মূল্যবান 4টি বিষয় আলোচনা করব। সামরিক ক্ষেত্রে সমীকরণ শুধুমাত্র বড় বড় পারমাণবিক বোমা কিংবা দামি ফাইটার জেটের উপর নির্ভর করে না, এইটি 50টিরও বেশি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্য থেকে আমরা গুরুত্বপূর্ণ 4টি বিষয় আলোচনা করব। নাম্বার 1, ম্যান পাওয়ার। শুধুমাত্র দামি পারমাণবিক বোমা কিংবা দামি ফাইটার জেট থাকলেও হবে না, দরকার দক্ষ জনশক্তির, যা বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ আছে। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ প্রায় 8ম পর্যায়ে। আরো বাংলাদেশের জনগণকে নিয়ে আরো বেশি আশা করা যায় বড় বড় বেশ কিছু আন্দোলনের উপর ভিত্তি করে বাংলাদেশের জনগণকে আরো এগিয়ে রাখা হয়েছে, কারণ তারা যে কোনো বিপদে একসাথে মোকাবেলা করতে পারে, যা 1971 সালেও ঘটেছিল, 2024 সালেও ঘটেছে। এই কারণে বাংলাদেশ জনশক্তির দিক দিয়ে অনেকটা এগিয়ে আছে। নাম্বার 2, নৌশক্তি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশের একটা নিজস্ব সাগর আছে, পর্যাপ্ত পরিমাণ নদী আছে, যেটার উপর নির্ভর করে একটা দেশের সামরিক ক্ষেত্র। অনেক দেশ আছে যাদের কোনো নির্দিষ্ট পরিমাণ নদী বা নিজস্ব কোনো সাগর নেই, সেক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে আছে। বাংলাদেশের নিজস্ব সাবমেরিন আছে, জানি না সেটা কতটা উপকারী, বাট নিজস্ব একটা সাবমেরিন আছে এবং পর্যাপ্ত পরিমাণ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যদিও সেটা অতটা উন্নত না, বাট চলার মতো যায়। এই কারণে বাংলাদেশকে কিছুটা এগিয়ে রাখা হয়েছে, কারণ নির্দিষ্ট পরিমাণ একটা সাগর কিন্তু একেবারে কম অবস্থা না। যদিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বাংলাদেশের তেমন একটা ভূমিকা নেই, যদি এটা এইদিকে ভূমিকা থাকতো বাংলাদেশের অবস্থান উত্তর কোরিয়ার চেয়ে এগিয়ে যেত। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নাম্বার 3, ভৌগোলিক অবস্থান। বাংলাদেশকে সামরিক ক্ষেত্রে এত উপরে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো বিষয় হয়ে থাকে, সেটা হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থা অত্যন্ত সুন্দর। নির্দিষ্ট পাহাড় আছে, পর্যাপ্ত পরিমাণ নদী আছে, নির্দিষ্ট সাগর আছে, আসে সমতল ভূমি। সব দিক বিবেচনা করে বাংলাদেশকে একটা পারফেক্ট দেশ হিসাবে বলা হয়। যদি কোনো কারণে বাংলাদেশের সাথে অন্য কোনো দেশের যুদ্ধ লাগে, বাংলাদেশ সব দিক দিয়ে আক্রমণ করতে পারবে। নাম্বার 4, যোগাযোগ ব্যবস্থা বা অস্ত্র সরবরাহ। বাংলাদেশের যে পরিমাণ রাস্তাঘাট, ট্রেন বা নদী নালা আছে, এর মধ্য দিয়ে যে কোনো জায়গায় সুন্দরভাবে অস্ত্র সরাসরি সরবরাহ করা যাবে। এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কোনো সমস্যাই হবে না। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ পর্যাপ্ত পরিমাণ ভালো আছে, তবে আহামরি যে আছে তাও কিন্তু না, মোটামুটি চলার মতো আছে। এই জন্য বাংলাদেশকে কিছুটা এগিয়ে রাখা হয়েছে, অন্যান্য দেশে এইটাও নেই। নাম্বার 5, লজিস্টিক, অর্থনীতি, প্রাকৃতিক সম্পদ। একটা দেশ কতটা পরিমাণ তাদের প্রাকৃতিক সম্পদ আছে, কতটা পরিমাণ তেল আছে যুদ্ধ করার মতো, সেটার উপর নির্ভর করে সামরিক ক্ষেত্র। এদেশ একটা যুদ্ধ লাগলে কতক্ষণ যুদ্ধ টিকে রাখার মতো তাদের কাছে অর্থ আছে বা রিজার্ভ আছে, সেটাও নির্ভর করে সামরিক ক্ষেত্রে। এমনকি সরাসরি অস্ত্রের কথা তো আছেই, সেগুলোর উপর নির্ভর করে বাংলাদেশের যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে সেটা আহামরি বেশি না, তবে যা আছে সেটা যদি সঠিক ব্যবহার করা যায় বাংলাদেশকে এই জন্য আরো বেশি অনেক এগিয়ে রাখা হয়েছে। এরপরও অর্থনীতিতে বাংলাদেশ আহামরি তেমন নেই, তবে যা আছে এইটার উপর ভিত্তি করে 37 নম্বর। অস্ত্র শস্ত্রের কথা তো বাদ দিলাম, তেমন বাংলাদেশের তেমন আহামরি ভালো কোনো অস্ত্র নেই, যা আছে অনেক পুরনো মডেল বা নতুন আধুনিক কোনো কিছু আছে। এইটার উপর ভিত্তি করেও বাংলাদেশের এই অবস্থান। এছাড়াও আরো অনেক কিছু আছে একটা দেশের সামরিক ক্ষেত্রকে এগিয়ে নেওয়ার জন্য। আমি যে পয়েন্টগুলো বললাম সেটার ভিতরে বাংলাদেশ কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে থাকার কারণে বাংলাদেশের সামরিক ক্ষেত্রটা এতটা উপরের দিকে। এখন আমরা জানার চেষ্টা করব স্বাধীনতার এত বছর পরে বাংলাদেশ নিজস্ব দেশের জন্য কি কি অস্ত্র মজুত করতে পেরেছে। চলুন এক নজরে দেখে আসি। মুদ্রার এপিটে যেমন এত উন্নতি, অপর পিঠে আছে তার উল্টোটা, খুবই অবনতি।
যদি এগুলো ঠিক করা হয় তাহলে বাংলাদেশের অবস্থান 25-এর মধ্যে আসবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এগুলোর মধ্যে নাম্বার 1, দক্ষ জনশক্তি। বাংলাদেশে প্রচুর পরিমাণ মানুষ আছে, তবে বেশ কিছু মানুষ বেকার। এজন্য বাংলাদেশের অর্থনীতিতে বেশ ধসে পড়েছে। তাই সর্বপ্রথম প্রত্যেক জনগণকে হতে হবে আদর্শবান, সৎ এবং স্বশিক্ষিত। এর সাথে আরো হতে হবে সামরিক অস্ত্র চালানোর প্রশিক্ষণ, যুদ্ধে যাওয়ার প্রস্তুতি সহ বেশ কিছু ক্ষেত্র। এগুলো এগোতে পারলে বাংলাদেশের অবস্থান আরো এগিয়ে যাবে। নাম্বার 2, নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থায় উন্নতি। বাংলাদেশের যে পরিমাণ অস্ত্র আছে তা সম্পূর্ণ অন্য দেশের উপর নির্ভরশীল, তথা বাংলাদেশে যদি কখনো যুদ্ধ লাগে আমাদের অস্ত্র আমদানি করা ছাড়া কোনো উপায় নেই, আমাদেরকে তখন অস্ত্র আমদানি করতে হবে। এজন্যই আমাদের উচিত সবসময় নিজে নিজে কিভাবে অস্ত্র তৈরি করা যায়, অন্য দেশের উপর কিভাবে নির্ভরশীলতা কমিয়ে আনা যায় সেটার দিকে লক্ষ্য রাখা। এছাড়াও আরো উন্নত প্রযুক্তির অস্ত্র নিজস্ব সরবরাহে আনা, অন্য দেশ যাতে আক্রমণ করলে আমরা সেইটা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি সেইটার দিকেও জোরদার হতে হবে। সব দিকেই, আকাশ ব্যবস্থায়ও, নদী ব্যবস্থায় এবং সমতল সব ক্ষেত্রে আমাদেরকে আরো এগোতে হবে। নাম্বার 3, পঞ্চম প্রজন্মের ফাইটার জেট। বাংলাদেশের যে পরিমাণ ফাইটার জেট বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে তা কখনোই বাংলাদেশের জন্য উপযুক্ত নয়। বাংলাদেশকে আরো বাড়াতে হবে এবং পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের ব্যবস্থা করতে হবে, কারণ পৃথিবীতে এখন আর বন্দুক নিয়ে যুদ্ধ করা তেমন প্রচলন নাই। এখন শুধুমাত্র মিসাইল আর পারমাণবিক অস্ত্রের যুদ্ধ হয়। সেক্ষেত্রে আমরা যদি নিজেদেরকে ডিফেন্স করতে না পারি তাহলে বাংলাদেশ যে কোনো সময় নিশ্চিহ্ন হতে পারে যে কোনো দেশের কাছে। নাম্বার 4, সাইবার সিকিউরিটি। বর্তমান বিশ্ব ইন্টারনেটের হাতে, ইন্টারনেট দিয়ে যে কোনো কিছু করা যায়। একটা দেশের অর্থনীতি ঘরে বসে এক ক্লিকেই বন্ধ করে দেওয়া সম্ভব যদি আমাদের সাইবার সিকিউরিটি পর্যাপ্ত পরিমাণ না থাকে। যে কোনো সময় আমাদের শত্রু দেশ আমাদের সাইবার হামলা করে আমাদের দেশের অর্থনীতিকে থামিয়ে দিতে পারে, ইকোনমিকে থামিয়ে দিতে পারে, এছাড়াও আরো অনেক বড় বড় ক্ষতি করতে হবে। কিন্তু বাংলাদেশ সাইবারে অনেক পিছিয়ে আছে, যা প্রায় 50-এরও উপরে। এছাড়াও বাংলাদেশ যদি সাইবার সিকিউরিটি আরেকটু নজর দেয় তাহলে বাংলাদেশের র্যাঙ্কিং আরো উপরে চলে আসবে, এমনকি উত্তর কোরিয়াকেও ছেড়ে যেতে পারে। এই সকল জিনিস যদি বাংলাদেশ সঠিকভাবে ঠিক করতে পারে তাহলে বাংলাদেশের সামরিক ক্ষেত্র 25-এরও নিচে চলে আসবে, এটাই মনে করছে বিশেষজ্ঞরা। এবার আসি মেন বিষয়, উত্তর কোরিয়া এত পারমাণবিক অস্ত্র সহ নিয়েও উত্তর কোরিয়া কেন এত নিচের তালিকায় আছে, বা উত্তর কোরিয়া আরো কেন উপরের দিকে যেতে পারলো না? এর পিছনে বেশ কিছু কারণ আছে। আমি প্রথমে আপনাদের বলেছি সামরিক ক্ষেত্র কিসের উপর র্যাঙ্কিং করা হয়। সেক্ষেত্রে দেখা যাবে উত্তর কোরিয়ার আমি যে সকল বিষয়গুলো বলেছি সবগুলোতেই তাদের ঝামেলা আছে। বিশেষ করে তাদের প্রতিবেশী দেশের সাথে তেমন একটা ভালো সম্পর্ক নেই, তাদের যোগাযোগ ব্যবস্থা অতটা উন্নত না বলে মনে করছেন। তবে এখানে বেশ কিছু কথা আছে। আমি যে ইনফরমেশন গুলো নিয়েছি সেটা সম্পূর্ণই আমেরিকানরা তৈরি করেছে, বা আমেরিকানের একটা শত্রু উত্তর কোরিয়া। এমনও তো হতে পারে তাদেরকে দাবিয়ে রাখার জন্য উত্তর কোরিয়াকে এত নিচে রাখা হয়েছে, সেটা ম্যাটার করে না। তবে উত্তর কোরিয়া যে পরিমাণ শো অফ করে তারা বর্তমান সে অবস্থায় নেই, এটাও মাথায় রাখতে হবে। এবার আসি বাংলাদেশের বর্তমান অবস্থায়, বাংলাদেশকে কোনো দেশের সাথে যুদ্ধ করতে চাইবে বা কোনো দেশের সাথে যুদ্ধ লাগা তাদের সম্ভব? প্রথমে আসি পাকিস্তান নিয়ে। পাকিস্তানের সাথে বাংলাদেশের আগেকার সম্পর্ক তেমন জানি না, কিন্তু 24শে জুলাইয়ের পরে বাংলাদেশের সাথে পাকিস্তানের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। এটার কারণে হতে পারে বাংলাদেশের সাথে পাকিস্তানের তেমন কোনো একটা যুদ্ধ লাগার সম্ভাবনা নেই। এরপর আসে ভারতের সাথে আমরা যেটা দেখতে পাই যে ভারতের সাথে বাংলাদেশের যে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বন্দ্ব আছে সেটার উপর ভিত্তি করে কখনোই ভারত চাইবে না যে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে, কারণ এছাড়াও ভারতের বাংলাদেশ ও বিশ্বের প্রায় আশেপাশের সকল দেশের সাথে শত্রুতা আছে। কোনো কারণে যদি একটা দেশের সাথে যুদ্ধ লেগে যায় সকল দেশ মিলে ভারতকে অ্যাটাক করতে পারে। এইটা ভারত মাথায় রেখে সরাসরি কোনো যুদ্ধে যাওয়ার সম্ভাবনা নেই। মিয়ানমার সর্বদাই তাদের নিজস্ব গৃহযুদ্ধতেই ব্যস্ত, তাই তারা অন্য দেশের সাথে ঝামেলা করার মতো সময় তাদের হাতে নেই। তাই বলা যায় বাংলাদেশ বর্তমান যেভাবে আছে কোন রকম তারা সেফ আছে। তবে এইটুক থাকলে হবে না, বিপদ যে কোনো সময় আসতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। বাকিটা আপনার মত কি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ধন্যবাদ।